আপনি বলতে পারবেন না যে বেলজিয়াম আসলে ফেভারিট টু বিট স্পেন। কোন ইন্ডিভিজুয়াল প্লেয়ার যদি একদিন অফ ডে যায় কিচ্ছু আসে যায় না। বেলজিয়ামের ব্যাপারে কি বলবেন? বেলজিয়াম এমন একটা টিম, আমরা বলি যে গোল্ডেন জেনারেশন, কিন্তু যতই গোল্ডেন জেনারেশন হোক, অর্জন বলতে তো আসলে তাদের ওই নকআউট রাউন্ডের কয়েকটা ম্যাচই, এর বাইরে আসলে কোনো কিছু তারা অর্জন করতে পারেনি। বিষয়টা কি আসলে তাদের জন্য ব্যাড লাক, নাকি এখানে আসলে তাদের কোনো ঘাটতি রয়ে গেছে? জিনিসটা আসলে এরকম যে আনফর্চুনেটলি আমার কাছে মনে হয়েছে যে বেলজিয়ামের ওই গোল্ডেন জেনারেশনটা, দিস ইজ প্রবলি নট দ্য গোল্ডেন জেনারেশন, আমি বলবো যে 2018 টিমটা, ইনফ্যাক্ট 22ও আপনি ধরতে পারেন টু সাম এক্সটেন্ট, বাট ওই টাইমটাতে কাজ না করার পিছনে আমার মনে হয় ম্যানেজারের একটা বিশাল হাত ছিল যেটা পর্তুগালকেও সাফার করাইলো এই ওয়ার্ল্ড কাপে, রবার্তো মার্টিনেজ। এবং বেলজিয়ামের কথাটা আমি এত স্ট্রংলি কেন বলছি না, যে দেখেন আপনি যদি ইউএসএ গেমটা বাদ দেন, আপনি বেলজিয়ামের এই ওয়ার্ল্ড কাপে কোনো পারফরমেন্স দেখে বলতে পারবেন না যে দে হ্যাভ বিন আ ভেরি গুড টিম, they are one of the contenders, এটা আসলে আপনি বলতে পারবেন না। সো ওই জায়গা থেকে আপনি এমন একটা টিমের কথা বলতেছেন যে রীতিমতো অপ্রতিরোধ্য, এবং যতগুলো খেলা আমরা দেখছি সবগুলোতে এটা প্রমাণ হয়েছে। এবং আরেকটা টিম যে হচ্ছে এই লাস্ট ম্যাচটা বাদে কোনো ম্যাচেই কনভিন্সিং কোনো ডিসপ্লে এখন পর্যন্ত দেখাতে পারে নাই। সো সমীকরণের জায়গা থেকেও যদি আপনি ছক কষেন, সেখান থেকে আপনি বলতে পারবেন না যে বেলজিয়াম আসলে ফেভারিট টু বিট স্পেন অর ফেভারিট টু বিট ফ্রান্স অ্যাজ ওয়েল। সো ওই জায়গা থেকে খেলার খাতিরে, কজ আমি আজকের মতো আরেকটা ম্যাচ আসলে দেখতে চাবো না, আমি চাবো যাতে ফ্রান্স এন্ড স্পেন হয় এবং যাতে একটা হাড্ডাহাড্ডির লড়াই হয়। সেটা আসলে দেখার বিষয় যে আসলে কি হয়। আমরা তো আসলে মরক্কো এবং ফ্রান্সের ম্যাচটাও হাড্ডাহাড্ডি হবে বলে ভাবছিলাম করেছিলাম, কিন্তু প্রথম হাফে কি মনে হয়েছিল যে দুই দলে একটু অতি সাবধানী, গোল হোক বা না হোক গোল খাওয়া যাবে না কোনোভাবেই। এই টেন্ডেন্সিটা কি দুই দলের ভেতরেই দেখা গেছে কিনা? আমার কাছে ফ্রান্সের খেলা দেখে এটা একদমই মনে হয় নাই। আমার কাছে ভেরি ক্লিয়ারলি মনে হয়েছে যে ফ্রান্স আসলে যেভাবে খেলা শুরু করে ওইভাবেই খেলা শুরু করছে। বাট মরক্কোর কিছু সারপ্রাইজিং যে ব্যাপারটা আমার কাছে চোখে পড়তেছিল, যে একদম ইনিশিয়াল স্টেজে ফার্স্ট 15 to 20 মিনিটসে যখনই কিছু সুযোগ মরক্কো পাচ্ছিল টু লেটস সে কাউন্টার অথবা ব্রেক করা অথবা কোনো অফেন্সিভ বিল্ড আপ প্লে করা, ইন সাপোর্ট যে জিনিসটা আমরা বলি, যে যখন আসলে দুইটা ফরওয়ার্ড সামনে যায়, তিনটা ফরওয়ার্ড সামনে যায়, বা একটা মিডফিল্ডার একটু উপরে উঠে, তখন ইন সাম কেসেস ইউ পুট সাম প্লেয়ার্স ফরওয়ার্ড এবং সাপোর্টে তুমি কিছু প্লেয়ার পাঠাও, বক্সটাকে ইন সাম কেসেস একটু ক্রাউড করা হয়। ওইটার কোনো ইন্টেনশনই ছিল না। এবং আমার খুব ক্লিয়ারলি একটা স্পেসিফিক ওকেশন চোখে এখনো ভাসতেছে, সেটা হচ্ছে ব্রাহিম নিয়া সরি, লেফটের প্লেয়ারটা আমি নামটা ভুলে গেছি, বাট লেফট উইং এ যে প্লেয়ারটা খেলতেছিল ও খুবই সুন্দর একটা বল পায় এবং বলটাকে টেনে ও অনেক দূর পর্যন্ত সামনে নিয়ে যায়, যেখানে তখন ফ্রান্সের আপনার গোলপোস্টের সামনে শুধু দুইটা ডিফেন্ডার আছে, রাইটেও কেউ নাই, নিচেও কেউ নাই। সো আপনার বেসিক্যালি ইটস এ 1v3 সিচুয়েশন, এবং তখন মরক্কোর একটা প্লেয়ারও উঠে নাই। অনেকক্ষণ বলটাকে টানার পর দুইটা প্লেয়ার সাপোর্টে আসছে, একটা সামনে গেছে, একজন তাও তখনও কনজারভেটিভ অবস্থায় মিডফিল্ডে বসে আছে। সো এখান থেকে খুব ক্লিয়ার ইন্ডিকেশন পাওয়া যায় যে মরক্কোর কোনো গেম প্ল্যানই ছিল না টু ক্রিয়েট এনি ফর্ম অফ বিল্ড আপ অফেন্সিভ প্লে উইথ ফ্রান্স। ইট ওয়াজ অলওয়েজ আমরা সেটব্যাক করে আসি আইদার মিড ব্লকে অথবা লো ব্লকে, একটা লুজ বল আসবে যেটা আমরা সামহাও কাউন্টার করার চেষ্টা করতে পারবো, এছাড়া কোনো সম্ভব মানে পসিবিলিটি নাই ফ্রান্সের সাথে আমার কোনো অফেন্সিভ গেম প্লে নিয়ে সামনে যাওয়ার। এবং এই মেন্টালিটিতে যখন আপনি ফুটবল খেলবেন, যেটা আমি প্রথমেই বলছিলাম, যে আপনি যদি কনফিডেন্ট ফুটবল না খেলেন, আপনি যদি নিজের অথরিটিটা সামওয়াট স্ট্যাম্প করার চেষ্টা না করেন, ফ্রান্স আপনার পাড়ায় মেরে ফেলবে, এবং ইভেন্চুয়ালি ওইটাই হয়েছে। আলটিমেটলি সেটাই, স্কোর লাইন অন্তত সেটাই বলে। এমবাপে 8 নম্বর গোলটা করে ফেলেছেন ওয়ার্ল্ড কাপে, পেনাল্টি মিস করেছেন, কিন্তু গোলটাও করেছেন তিনি। প্রথম গোলটাই তার কাছ থেকে এসেছে। এর বাইরে আসলে দুটো গোল, ফ্রান্স যে দুটো গোল করলো, সেই দুটো গোল একটু বিশেষ করে দেমবেলে যেভাবে খেলেছেন, আপনি বলছিলেন যে তাকে আসলে ওইভাবে পাওয়া যাচ্ছিল না মাঠে, আমরা যখন কথা বলছিলাম, কিন্তু আলটিমেটলি যখন স্কোরশিটে নাম তুললেন, সেই জায়গাটাতে আসলে তিনি একজন সুপার পারফর্মার হয়ে দেখা দিলেন কিনা? অবশ্যই, আমি ইনফ্যাক্ট এটাই কিন্তু ভাই বলতেছিলাম যে আপনি ফার্স্ট হাফে ডেম্বেলেকে দেখতেছেন না, সেকেন্ড হাফে দেখবেন ডেম্বেলেই কিছু একটা করে বসছে, বা ডেম্বেলে একটা ভালো পারফরমেন্স দিচ্ছে, ওখান থেকে ডেম্বেলে একটা ব্রিলিয়ান্ট গোল করে বসে আছে। সো এইটা হচ্ছে দ্য ডেঞ্জার অফ প্লেইং উইথ দিস টিম, যেটা আমি শুরুতেই বললাম যে আপনার ফ্রান্সের অপোজিশন হিসেবে আপনার লিটারালি দোয়া করা ছাড়া খুব বেশি একটা অপশন নাই, কারণ আপনি চাবেন এই চারটা প্লেয়ারের একটা প্লেয়ারও ইনফ্লুয়েন্সিয়াল না হোক একই রাতে, এবং এটা তো সম্ভব না।
আমরা ডুয়েকে কিন্তু অনেক ক্ষেত্রে একটু আন্ডারলুক করি, কারণ এমবাপে, অলিসে, ডেম্বেলের মতো নাম আছে, কিন্তু ডেজেরে ডুয়ে আর বারকোলা নামার পর বা ডেজেরে ডুয়ে যতক্ষণই খেলছে, আপনি কিন্তু 1 মিনিটের জন্য বলতে পারবেন না যে দে আর এনি লেস অফ অ্যান অ্যাটাকিং থ্রেট দেন দি আদার নেমস দ্যাট উই টেক। সো ওই জায়গা থেকে এই টিমের সবচেয়ে বড় স্ট্রেংথই হচ্ছে যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের সব ম্যাচ টানার দরকার নেই, এবং কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার যদি একদিন অফ ডে যায়, কিচ্ছু আসে যায় না, কারণ একে রিকভার করার মতো আরো 2-3 জন প্লেয়ার আছে।